গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম জুল ভার্নের একটি অ্যাডভেঞ্চার উপন্যাস স্কুল ফর রবিনসনস। পড়ছি এর পঞ্চম ও শেষ পর্ব। আমাদের নতুন ইউটিউব চ্যানেল কসমিসোল এবং কসমিসোল বাংলা, আশা করছি চ্যানেলগুলো আপনারা ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের লিংক স্ক্রিনে চলে আসবে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর হোম পেজেও চ্যানেল দুটির লিংক দেওয়া আছে। কসমিসোল নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা নতুন ভিডিওর আপডেটগুলো দিয়ে থাকি। চাইলে আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। পেজটির লিংক আপনারা স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পরদিন সকালে সূর্য উঠল। দিনটা সোনালি আলোয় ঝলমল করছে। দুটো থলে নিয়ে গডফ্রে আর কারিফিনুত্তু জব খেতে যাবার প্রস্তুতি নিচ্ছে। বেরোবার সময় প্রফেসর টার্টলেটকেও সঙ্গে নিতে চাইল গডফ্রে। 3 জন গেলে বেশি করে জব আনা যাবে, কিন্তু কাদায় পা ডোবাতে রাজি হলেন না তিনি। নদীর তীর ধরে ওরা দুজন জব খেতে পৌঁছালো। দ্রুত হাতে কাজ শুরু করলেও থলে দুটো ভরতে 3-4 ঘন্টা লেগে গেল ওদের। 11টার দিকে থলে দুটো কাঁধে ফেলে ফেরার জন্য রওনা দিল ওরা। দুজনেই খুব সাবধান, চারপাশে নজর রেখে হাঁটছে। পরস্পরের ভাষা বোঝে না, তাতে একটা সুবিধে হলো, কথা না হওয়ায় চারপাশে অখণ্ড মনোযোগ দিতে পারছে। নদী যেখানে বাঁক নিয়েছে সেখানটায় গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে বেশ কটা গাছ। হঠাৎ সেদিকে চোখ পড়তে থমকে দাঁড়িয়ে পড়ল গডফ্রে। আতঙ্কের নীল হয়ে গেল তার মুখ। হাত তুলে এবার সেই গাছতলাটা দেখালো। মাংস খেকো এক ভয়ঙ্কর জন্তু, চোখগুলো আগুনের মতো জ্বলছে। বাঘ, বাঘ! চিৎকার দিল গডফ্রে। মনে নেই তার ভাষা কারিফিনও তো বোঝে না। ব্যাপারটা দৃষ্টিভ্রম নয়, সত্যি ওটা মস্ত একটা বাঘ। পিছনের দুপায়ে ভর দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্যে একেবারে তৈরি হয়ে আছে। গডফ্রের কাঁধ থেকে খসে পড়ল ভারী থলে। আরেক কাঁধের বন্দুক চলে এলো হাতে। লক্ষ্য স্থির করতে যেটুকু সময় লাগল, ট্রিগার টানতে 1 সেকেন্ডও দেরি করল না। এবার কোনো সন্দেহ নেই, এক গুলিতে পাক ছিটকে পড়ল বনের রাজা। পড়ল ঠিকই, কিন্তু মারা গেল কিনা বলা মুশকিল। আহত বাঘ সাক্ষাৎ আজরাইল, নাগালের মধ্যে পেলে একেবারে ফেড়ে ফেলবে। আবার গুলি করার জন্য বন্দুক তুলল গডফ্রে, কিন্তু চোখের নিমিষে ঘটে গেল আরেক ঘটনা। গডফ্রে আতকে উঠে বাধা দেওয়ার সত্ত্বেও কারিফিনও তো তার কথায় কান দিল না। খাপ খোলা ভোজালি হাতে বাঘের দিকে ছুটে গেল সে। চিৎকার করে তাকে ফিরে আসতে বলছে গডফ্রে। শুনেও না শোনার ভান করছে কারিফিনতু। উপায় না দেখে তাকে ধরার জন্য গডফ্রে এবার বাঘের দিকে ছুটল। নদীর বাঁকে পৌঁছে গডফ্রে দেখল বাঘটার সঙ্গে ধস্তাধস্তি করছে কারিফিনতু। চোখে দেখেও গডফ্রের বিশ্বাস হতে চাইল না। এক হাতে বাঘের গলা পেঁচিয়ে ধরেছে সে, অপর হাতের ভোজালিটা হাতল পর্যন্ত ঢুকিয়ে দিল ওটার বুকে। তারপর পিছিয়ে এলো কারিফিনতু। ঢাল থেকে গড়িয়ে নদীতে পড়ে গেল বাঘ। পানিতে ভীষণ স্রোত, পাক খেতে খেতে ছুটছে। সেই পানির ঘূর্ণিতে পড়ে ডুবে গেল জন্তুটা। স্রোতের টানে ভেসে গেল সাগরের দিকে। প্রথমে ভালুক দেখল ওরা, আজ আবার বাঘ। আশ্চর্যই বলতে হবে যে হঠাৎ ফিনা আইল্যান্ডে এক এক করে হিংস্র জন্তুদের দেখা পাওয়া যাচ্ছে। কি যেন গভীর রহস্য আছে এসবের মধ্যে, কিন্তু সেটা যে কি তা ঠাহর করা যাচ্ছে না। যা কিছু ঘটছে স্বাভাবিক বলে মেনে নিতে মন চাইছে না গডফ্রের। দ্বীপটা যে নিরাপদ নয় এখন আর তাতে কোনো সন্দেহ নেই। কাছে এসে গডফ্রে দেখল বাঘের সঙ্গে লড়াই করতে গিয়ে আহত হয়েছে কারিফিনতু। কালো কুচকুচে কাফরির শরীরের বেশ কয়েকটা জায়গায় রক্তভরা আঁচড়ের দাগ। গডফ্রে খুব চিন্তিত হয়ে পড়ল। ফেরার সময় কারিফিনতুকে কিছু বলল না সে। কারিফিনতুর আচরণও যে অত্যন্ত রহস্যময় এটা সে বুঝতে পারছে। বারণ করা সত্ত্বেও একটা বাঘের সঙ্গে কেন সে লড়তে গেল? ভাব দেখে মনে হচ্ছিল বাঘটাকে সে এতটুকু ভয় পাচ্ছে না। ব্যাপারটা কি? শুধু ভালুক নয়, দ্বীপে বাঘও আছে। কথা শুনে ম্যালেরিয়ার রোগের মতো কাঁপতে লাগলেন প্রফেসর টার্টেল। শুধু কাঁপছেন না, সেই সঙ্গে প্রলাপও বকছেন। এই দ্বীপে থাকতে হলে পাথরের দুর্গ চাই, পাথরের দুর্গ। তা না পেলে এখনই আমি দেশে ফিরব, এখনই। দেশে তো আমিও ফিরতে চাই, শান্ত গলায় বলল গডফ্রে। কিন্তু কিভাবে যাব সেটাই তো বুঝতে পারছি না। আবার তোমাকে আমি প্রশ্ন করছি গডফ্রে, চিৎকার করছেন প্রফেসর টার্টলেট। 4 মাস হলো এই দ্বীপে আছি আমরা,
এতদিন কোনো হিংস্র জন্তু দেখিনি, আজ হঠাৎ কেন একের পর এক দেখতে পাচ্ছি? এর উত্তর আমার জানা নেই স্যার, সত্যি কথাই বলল গডফ্রে। ব্যাপারটা আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য। আমি বলি কি, দ্বীপ ছেড়ে পালানোর যখন কোনো উপায় নেই, এসো আমাদের এই আস্তানাকে আমরা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে ফেলি। কিভাবে? উল্টির চারপাশে আরও কয়েকটা দেবদারু গাছ রয়েছে, ঠিক ওগুলোকে খুঁটি হিসেবে ব্যবহার করে উল্টির চারপাশে একটা মজবুত বেড়া তৈরি করা যায়। প্রস্তাবটা গডফ্রের মনে ধরল। কাজটায় যথেষ্ট খাটুনি আছে, তবে খাটুনিকে সে ভয় পায় না। তাছাড়া তাকে একাই সব করতে হবে না, কারেফিনতো আর টার্টলেট সাহায্য করবে। দেরি না করে তখনই ওরা কাজে লেগে গেল। পাইন বনটা নদীর ধারে, ওদের আস্তানা থেকে 1 মাইল দূরে। পাইনের ডালপালা দিয়ে বেড়াটা তৈরি করা হবে। রোজ সকালে রুটিন হয়ে দাঁড়ালো কাজটা। কুড়ুল নিয়ে 3 জনই বেরিয়ে পড়ে, সঙ্গে খাবার থাকে, ফলে সন্ধ্যের আগে আস্তানায় না ফিরলেও চলে। কাজটা ওরা যত কঠিন ভেবেছিল, হাত দেওয়ার পর দেখা গেল তার চেয়েও কঠিন। পাইনবন থেকে কাঠ আর ডালপালা কেটে আনতে 17 তারিখ পার হয়ে গেল। আকাশে আবার নতুন করে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। মাথার উপর প্রায় সব সময় মেঘ থাকে, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। বেড়াটা তৈরি করতে আরও 1 সপ্তাহ লেগে গেল। তৈরি হবার পর 3 জনই স্বীকার করল তাদের ঘাম ঝরানো পরিশ্রম সার্থক হয়েছে। যে কোনো বিচারে অত্যন্ত মজবুত হয়েছে বেড়াটা। শুধু গাছগুলোকে খুঁটি হিসেবে ব্যবহার করা হয়নি, ওগুলোর মাঝখানে মোটা মোটা ডালও পোতা হয়েছে মাটিতে। বেড়াটা এত উঁচু, হিংস্র কোনো জন্তুর পক্ষেও লাফ দিয়ে টপকানো সম্ভব নয়, গায়ের ধাক্কায় ভেঙে ফেলতেও পারবে না। বেড়া তৈরি শেষ, বাকি শুধু বেড়ার মাঝখানে একটা দরজা বসানো। 27 তারিখ সকালে সেই কাজটাই করছিল গডফ্রে। হঠাৎ এমন একটা রহস্যময় কাণ্ড ঘটল, ফিনা আইল্যান্ডের পুরনো ধাঁধাটা আরও জটিল হয়ে উঠল ওদের কাছে। উইল্ট্রির মগডালে উঠেছে কারেফিনতু, ওদের আস্তানার মাথার দিকের ফুটোগুলো বন্ধ করবে। হঠাৎ দুর্বোধ্য ভাষায় চেঁচিয়ে উঠল সে। তাড়াতাড়ি দূরবীন নিয়ে গাছ বেয়ে মগডালে উঠে এলো গডফ্রে। হাত তুলে তাকে উত্তর পূব দিকটা দেখালো কারেফিনতু। সেদিকে তাকাতেই বিষম একটা ধাক্কা খেল গডফ্রে। কুণ্ডুলি পাকিয়ে কালো ধোঁয়া উঠছে আকাশে। আবার বিড়বিড় করল গডফ্রে। ধোঁয়ার উৎস প্রায় মাইল 5 দূরে, দ্বীপের অন্য এক প্রান্তে। আগুনটা বেশ বড়ই হবে, কারণ বেশ মোটা একটা স্তম্ভের মতো পাক খেতে খেতে উঠছে ধোঁয়াটা। এবার এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। গডফ্রের গলায় জেদ। কারেফিনতোকে নিয়ে দ্রুত গাছ থেকে নেমে এলো সে। কিছু খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়ল দুজন। প্রফেসর টার্টলেট থাকবেন আস্তানার পাহারায়। সাঁকো পার হয়ে নদীর ডান তীরে চলে এলো ওরা। তারপর ঘাস জমির ওপর দিয়ে সংক্ষিপ্ত পথ ধরে দ্রুত হাঁটতে লাগল। হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে সাবধানে এগোচ্ছে ওরা। সৈকতের প্রথম সারি পাথরগুলোর কাছে পৌঁছাতে বেলা 12টা বেজে গেল। ইতিমধ্যে এক জায়গায় থেমে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে। আকাশের গায়ে ধোঁয়ার কুণ্ডলি এখন আরো পরিষ্কার দেখতে পাচ্ছে ওরা। আর সম্ভবত সিকি মাইল এগুলে ধোঁয়ার উৎসটা দেখতে পাবে। কিন্তু মিনিট 2 পর হঠাৎ করে ধোঁয়াটা অদৃশ্য হয়ে গেল। মনে হলো কেউ যেন তাড়াহুড়ো করে আগুনটা নিভিয়ে দিয়েছে। দেবদারু গাছের মাথা থেকে জায়গাটা অবশ্য চিনে রেখেছিল গডফ্রে। খুঁজে নিতে কোনো অসুবিধা হলো না। সে ধোঁয়া উঠতে দেখেছে তে কোনো একটা পাথরের আড়াল থেকে। পাথরটা পিরামিড আকৃতির। 50 গজ দূর থেকে পিরামিডটা দেখতে পেল ওরা। ছুটল গডফ্রে, কিন্তু কাছে এসে দেখল কেউ নেই। শুধু হাত পোড়া কিছু কাঠ আর বেশ খানিকটা ছাই পড়ে আছে। কেউ না কেউ এখানে ছিল, 2 মিনিট আগেও ছিল। তার বা তাদের পরিচয় আজ আমাকে জানতেই হবে। বুক ভরে বাতাস নিল গডফ্রে, তারপর চিৎকার করে ডাকল, কে তোমরা? সামনে এসো, দেখা দাও। কেউ সাড়া দিল না। নিজের ভাষায় কারেফিনতু চিৎকার করে ডাকল। এবারও কেউ সাড়া দিল না। আশেপাশের সবগুলো পাথরের আড়ালে খোঁজাখুঁজি করল ওরা। সৈকতের প্রতিটি গুহা, গর্ত, সুড়ঙ্গে তল্লাশি চালালো, কিন্তু কাউকে পাওয়া গেল না। অগত্যা বাধ্য হয়ে আস্তানায় ফেরার জন্যে ফিরতি পথ ধরল ওরা। হাঁটতে হাঁটতে এটা সেটা অনেক কথাই ভাবছে গডফ্রে। ফিনা আইল্যান্ডে তবে কি ভূত আছে, নাকি এই দ্বীপে লুকিয়ে আছে কোনো জাদুকর? বারবার ধোঁয়া দেখতে পাবার কারণ কি? হঠাৎ করে হিংস্র জানোয়ারই বা আসছে কোত্থেকে?
হঠাৎ গডফ্রেকে প্রচণ্ড এক ধাক্কা মারল কারিফিনতু। ছিটকে মাটিতে পড়ে গেল গডফ্রে। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। ধীরে ধীরে সিধে হচ্ছে। দ্রুত একটা সাপকে পালিয়ে যেতে দেখল। আশ্চর্য! বিহ্বল দেখাচ্ছে গডফ্রেকে। একের পর এক এসব কি হচ্ছে? প্রথমে ভালুক দেখলাম, তারপর বাঘ, এখন আবার সাপ। সাপ পালাচ্ছে, কিন্তু কারিফিনতু সেটাকে কোনো মতেই পালাতে দেবে না। পিছু ধাওয়া করে সাপটার গায়ে কুড়ুল দিয়ে কোপ মারল সে। একটা সাপ মরল, কিন্তু ঘাসের ভেতর আরও কয়েকটা সাপ দেখতে পেল ওরা। আতঙ্কে চেঁচিয়ে উঠল গডফ্রে। কারিফিনতু, দৌড়াও বলে নিজেও ছুটল সে। একের পর এক বিস্ময়ের ধাক্কায় তার মাথাটাই না খারাপ হয়ে যায়। হঠাৎ করে এত সাপ এলো কোত্থেকে? গডফ্রের ভয় লাগছে। আরও কোনো বিপদ পেতে নেই তো? আছে, বিপদ আছে, তাও ছোটখাটো বিপদ নয়। নদীর ধারে এসে থমকে দাঁড়ালো গডফ্রে। উইলট্রির দিক থেকে একটা আর্ত চিৎকার ভেসে আসছে। শুরু হবার পর চিৎকারটা থামছে না। গলাটা ওদের পরিচিত। জলদি কারিফিনতু, জলদি বলেই ছুটল গডফ্রে। প্রফেসর টার্টলেট নিশ্চয় কোনো সাংঘাতিক বিপদে পড়েছেন। সাঁকো থেকেই দেখা গেল প্রফেসরকে। মাত্র 10-12 গজ দূরে তিনি নদীর কিনারা ধরে প্রাণপণে ছুটছেন। তাকে ধাওয়া করছে হা করা প্রকাণ্ড একটা কুমির। গা ভেজা, তার মানে একটু আগেই ওটা পানি থেকে উঠে এসেছে। টার্টলেট যখন মনের আনন্দে ছোটেন, দেখে মনে হয় নাচতে নাচতে একে বেঁকে ছুটছেন। কিন্তু এই মুহূর্তে আতঙ্কে এমনই দিশেহারা হয়ে পড়েছেন যে সব ভুলে নাক বরাবর সোজা ছুটছেন। ফলে তার নাগাল পাবার সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে কুমিরের। বিপদের ওপর বিপদ। অকস্মাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন তিনি। এবার আর তার রক্ষা নেই। থমকে গেছে গডফ্রে। এক চুল নড়ছে না। শ্রদ্ধেয় শিক্ষকের এই চরম বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করছে সে। বন্দুকটা তুলে সাবধানে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য স্থির করল। গুলি করতেই তড়াক করে একটা লাফ দিল কুমির। ছিটকে পড়ে গেল একপাশে। একটা ঝড়ের মতো গডফ্রেকে পাশ কাটালো কারিফিনতু। ঝট করে প্রফেসর টার্টলেটকে নিজের কাঁধে তুলে নিল। সন্ধে 6টা, সূর্য অস্ত যাচ্ছে। সঙ্গীদের নিয়ে আস্তানায় ফিরল গডফ্রে। আজকের আলোচ্য বিষয় বাঘ, ভালুক, সাপ, কুমির আর ধোঁয়া। ফিনা আইল্যান্ডে এসব কি ঘটছে? কে বা কারা বারবার রহস্যময় আগুন জ্বালছে? হঠাৎ করে হিংস্র জন্তু জানোয়ারগুলোই বা আসছে কোত্থেকে? কে জানে আরও কত রকম বিপদ ওদের জন্য অপেক্ষা করছে। প্রফেসর টার্টলেট বারবার সেই পুরনো কথাটাই বলছেন। গডফ্রে, এখানে থাকলে ভয়ে আমার হার্ট বন্ধ হয়ে যাবে। যেভাবে পারো এই দ্বীপ থেকে অন্য কোথাও নিয়ে চলো আমাকে। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তাকে অভয় দিয়ে কিছু বলা দরকার, কিন্তু গডফ্রে বোবা হয়ে বসে থাকল। শুরুতেই হাড় কাঁপানো ঠান্ডা পড়তে বোঝা গেল শীতটা কেমন ভোগাবে। উইলট্রির ভেতর ফায়ারপ্লেস তৈরি করায় ওদের অবশ্য আরামেই থাকার কথা। একে তো প্রচণ্ড ঠান্ডা, তার উপর প্রায় 1.5 মাস ধরে রোজই ঝড় বৃষ্টি লেগে থাকল। এমনও হলো যে পরপর কয়েকদিন আস্তানা ছেড়ে ওরা কেউ বেরোতেই পারল না। সিন্দুক থেকে গরম কাপড় চোপড় বের করা হলো। সারাক্ষণ তুষার পড়ছে, কাজেই শিকারে বেরোনো বন্ধ। মাঝে দিন 15 জ্বরে ভুগল গডফ্রে। ওষুধের ছোট একটা বাক্স পাওয়া গেছে সিন্দুকে। এতদিনে সেটা কাজে লেগে গেল। পেটে ওষুধ না পড়লে জ্বরটা আরও বেশ কিছুদিন ভোগাত তাকে। জ্বর খুব বেশি উঠলে প্রলাপ বকেছে সে। ফিনার নাম ধরে ডাকাডাকি করেছে। 2-1 মামার কথাও শোনা গেল। ইতিমধ্যে বিশ্বভ্রমণের শখ রবিনসন ক্রুশো হবার স্বাদ মিটে গেছে তার। বয়স হলেও সে আসলে ছেলে মানুষই ছিল রোমাঞ্চপ্রিয় ও অনভিজ্ঞ। বাস্তব জগৎকে বোঝার বা উপলব্ধি করার কোনো চেষ্টাই কখনো করেনি। কিন্তু গত কয়েক মাসে গডফ্রে সম্পূর্ণ বদলে গেছে। এখন তাকে একজন নতুন মানুষই বলতে হবে। ডিসেম্বর বিদায় নিল। প্রফেসর টার্টলেট কোনো অসুখে পড়েননি, কিন্তু তবু তাকে সবসময় বিষণ্ণ দেখায়। দেশে ফেরার তাঁর সেই ব্যাকুলতা আগের মতোই আছে। আজকাল তিনি আর হারমোনিকায় কোনো সুর তোলেন না। হিংস্র জন্তুদের ভয়টা গডফ্রের মন থেকে এখনো দূর হয়নি। তার সন্দেহ জঙ্গলিরাও যে কোনো দিন হামলা করতে পারে। বেড়াটা হয়তো জন্তুগুলোকে ঠেকাতে পারবে, কিন্তু জঙ্গলিদের পারবে না। সে ঠিক করল আস্তানার ভেতর একটা সিঁড়ি তৈরি করবে। সিঁড়ি থাকলে খুব তাড়াতাড়ি দেবদারুর গাছের বক ডালে উঠে যাওয়া যাবে। টার্টলেটের মন খারাপ।
কাজেই তার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া গেল না। কারিফিনতুর সাহায্যে সিঁড়িটা একাই বানালো গডফ্রে। তারপর বড়দিন এলো। উইলট্রিতে ওরা খানাপিনার আয়োজন করল। দু একবার অনুরোধ করা একটু নাচলেন টাটলেট, একবার হারমোনিকাও বাজালেন, কিন্তু কেউ তেমন খুশি হতে পারছে না। নতুন বছর ওদেরকে কোনো আশার আলো দেখাতে পারল না। জাহাজটার নাম ছিল স্বপ্ন, সেই স্বপ্ন ডুবে গেছে। ডোবা জাহাজের দুজন যাত্রী এই দ্বীপে আশ্রয় নিয়েছে। গত 6 মাস ধরে সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। কেউ ওদের খোঁজ নিতে আসেনি, ওরাও কাউকে কোনো খবর পাঠাতে পারেনি। কে জানে, সারা জীবনে হয়তো এই অভিশপ্ত দ্বীপে থেকে যেতে হবে ওদেরকে। জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত একটানা তুষারপাত হল। কুয়াশায় চারদিক ঢাকা, এক হাত দূরের জিনিসও দেখা যায় না। সেদিন রাতে বিছানায় শুয়ে ছটফট করছে গডফ্রে আর কারিফিনতু। দুজনের কারোরই ঘুম আসছে না। মশাল জেলে একধারে বসে বাইবেলের পাতা উল্টাচ্ছেন প্রফেসর টাটলেট। হঠাৎ সবাইকে সচকিত করে দিয়ে দূর থেকে একটা শব্দ ভেসে এলো। স্বাভাবিক কোনো আওয়াজ নয়, একটা গর্জন। সেই রোমহর্ষক গর্জন ক্রমশ কাছে সরে আসছে। আর কোনো সন্দেহ নেই, এবার সত্যি সত্যি বন্য জন্তুগুলো হামলা করতে আসছে। ওই তো বাঘ ডাকছে, ওই তো হায়না হাসছে। তারপর একে একে শোনা গেল চিতার ডাক, সিংহের হুঙ্কার। ভয়ে একেবারে কুঁকড়ে গেল ওরা। এভাবে 2 ঘন্টা পার হল। হিংস্র জানোয়ারগুলো একেবারে কাছে চলে এসেছে। এখনো তারা গর্জন করছে। তারপর হঠাৎ তাদের চিৎকার চেঁচামেচি দূরে সরে গেল। কিন্তু মাঝরাতের খানিক পর আবার সবকটা ফিরে এলো উইলট্রির কাছে। গডফ্রে চাপা গলায় বলল, আস্তে আস্তে ওগুলো সাহস বাড়ছে। এই দ্বীপে থাকতে হলে এক এক করে সবকটাকে মারতে হবে। প্রফেসর টাটলেট সাড়া দিলেন না। এক কোণে বসে ঠকঠক করে কাঁপছেন তিনি। কারিফিনতু কাঁপছে না, তবে চেহারায় রাজ্যের বিস্ময়। ফ্যালফ্যাল করে দরজার দিকে তাকিয়ে আছে। ওদের পোষা প্রাণীগুলো ভয়ে আর্তনাদ করছে। ওগুলো সম্ভবত উইলট্রির তলায় আসতে চাইছে। গডফ্রে বলল, বেড়ার দরজাটা খোলা দরকার। ঘাড় ঝাঁকিয়ে সায় দিল কারিফিনতু। আস্তানা থেকে বেরিয়ে বেড়ার গেট খুলতেই লাভ ঝাঁপ দিয়ে ভেতরে ঢুকল ছাগল ও ভেড়াগুলো। আর সেই গেটের ওপাশে দেখা গেল একজোড়া জ্বলন্ত চোখ। মনে হল গডফ্রে গেটটা বন্ধ করারও সময় পাবে না, তার আগে হিংস্র জন্তুটা ওর ঘাড়ে লাফিয়ে পড়বে। ঠিক এই সময় হ্যাঁচকা এক টান অনুভব করল গডফ্রে। কারিফিনতু তাকে টান দিয়ে ঢুকিয়ে নিল উইলট্রির ভেতর। পর মুহূর্তে দড়াম করে বন্ধ করে দিল দরজাটা। কিন্তু বেড়ার গেট বন্ধ করা সম্ভব হয়নি। কানের পাশে গর্জন শুনে বোঝা গেল গেট দিয়ে ভেতরে 3-4টে জন্তু ঢুকে পড়েছে। জন্তুদের গর্জন, ছাগল ভেড়ার আর্তনাদ, কারিফিনতুর চিৎকার, সব মিলে ভৌতিক ও ভয়ঙ্কর হয়ে উঠল পরিবেশ। পোষা প্রাণীগুলো কঠিন ফাঁদে আটকা পড়েছে। ভেতরে ঢোকার পর বেড়ার বাইরে বেরিয়ে যেতে পারছে না ওগুলো। না বুঝে ওগুলোকে যেন বলি দেয়া হলো। গডফ্রে আর কারিফিনতু জানলা খুলে বাইরে তাকিয়ে আছে। অন্ধকারে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু জন্তু জানোয়ারদের ছোটাছুটি আর গর্জন শোনা যাচ্ছে। ওগুলো বাঘ না সিংহ বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে ছাগল ভেড়াগুলোকে মেরে ফেলছে। গর্জন আর ছোটাছুটির আওয়াজ শুনে মনে হলো আরও অনেক হিংস্র জন্তু ঢুকে পড়েছে বেড়ার ভেতর। আতঙ্কিত প্রফেসর কাঁপা হাতে নিজের বন্দুকটা ধরলেন। জানলা দিয়ে ব্যারেল বের করে গুলি করতে যাচ্ছিলেন তিনি। গডফ্রে বাধা দিল। অন্ধকারে আপনি কাকে গুলি করবেন? শুধু শুধু বুলেট নষ্ট করার কোনো মানে হয় না। ভোর হোক, তখন লক্ষ্য স্থির করে গুলি করবেন। প্রফেসরকে বিশ্বাস নেই। গডফ্রে তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিল। তাছাড়া গডফ্রে যুক্তি দেখালো, প্রফেসরের গুলিতে ওদের পোষা প্রাণীগুলো মারা যেতে পারে। অকস্মাৎ গুলির শব্দে চমকে উঠল গডফ্রে। কে গুলি করল? তাকিয়ে দেখে টাটলেট। তার হাতে একটা রিভলভার। গডফ্রে জানলা আড়াল করে দাঁড়িয়েছিল, তাই বন্ধ দরজার গায়ে গুলি করেছেন তিনি। দরজা ফুটো করে বাইরে বেরিয়ে গেছে বুলেটটা। আপনার কি মাথা খারাপ হলো? এমন বোকামি কেউ করে? শিক্ষককে তিরস্কার করল গডফ্রে। প্রফেসরের হাত থেকে রিভলভারটা কেড়ে নিল কারিফিনতু। গুলির আওয়াজ শুনে বুনো জন্তুগুলো আরও যেন ক্ষেপে উঠল। উইলট্রির গায়ে থাবা মারছে তারা। ওদের এই আস্তানায় বান্না ভেঙে গুড়িয়ে যায়। আর অপেক্ষা করা যায় না, বলল গডফ্রে। একটা বন্দুক নিয়ে জানলার সামনে চলে এলো সে। দেখা দেখি কারিফিনতু একটা বন্দুক তুলে নিল।
দাঁড়ালো দ্বিতীয় জানলার সামনে। গডফ্রের মনে পড়ল কারিফিনো তো বন্দুক চালাতে জানে না, কিন্তু এই মুহূর্তে তাকে মানা করার বা বাধা দেওয়ার সময় নেই। দুটো বন্দুক একসঙ্গে গর্জে উঠল, একবার নয়, বারবার। গুলির শব্দের সঙ্গে শোনা যাচ্ছে আহত জন্তুদের আর্তনাদ। ওরা কিন্তু আন্দাজে গুলি ছুড়ে বুলেট অপচয় করছে না। বন্দুকের সামনে ঠিক যখন কুচকুচে কালো কাঠামো আর জ্বলন্ত চোখ দেখা যায়, তখনই বন্দুকের ট্রিগার টানছে। সিংহ, বাঘ, হায়না আর চিতার অস্তিত্ব টের পাচ্ছে ওরা। তাদের কাতর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে গুলি লাগছে। দম ফেলার অবসর পাওয়া গেল ২০ মিনিট পর। উইলট্রির বাইরে বুনো জন্তুরা এখন চুপ করে আছে। ওগুলো কি আপাতত ফিরে গেছে? দিনের আলো ফুটলে ফিরে আসবে আবার? সাবধানের মান নেই, তাই জানলার সামনে থেকে নড়ল না ওরা। একটা কথা ভেবে গডফ্রের বিস্ময় বাদ মানছে না। জীবনেই প্রথম বন্দুক চালাচ্ছে কারিফিনুতু, অথচ তার একটা গুলিও সম্ভবত ফসকায়নি। ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য। রাত ২টোর দিকে আবার শুরু হলো হামলা। এবারের আক্রমণ আগের চেয়েও প্রচণ্ড। বাইরে যেন কিয়ামত শুরু হয়ে গেছে, এমনকি উইলট্রির ভেতরটা নিরাপদ বলে মনে হচ্ছে না। চারপাশ থেকে গর্জন করছে জন্তুরা, অথচ জানলা দিয়ে একটাকেও দেখা যাচ্ছে না। দেখা না গেলে ওরা গুলি করবে কাকে? এরপর জন্তুগুলো দরজার উপর ঝাঁপিয়ে পড়ল। কবাট থরথর করে কাঁপতে শুরু করল। যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। একবার যদি ওগুলো ভেতরে ঢুকতে পারে, ৩ জনকে ছিঁড়ে খেয়ে ফেলবে। সিঁড়ি বেয়ে উপরে ওঠো, নির্দেশ দিল গডফ্রে। সোজা উঠে যাও মগডালে। ভাগে সিঁড়িটা বানিয়েছিল ওরা। বন্দুক, রিভলভার, গুলি, কার্তুজ ইত্যাদি নিয়ে তৈরি হলো গডফ্রে আর কারিফিনুতু। প্রফেসর টার্টলেটকেও তাগাদা দিল গডফ্রে। দেরি করবেন না স্যার, উঠুন। তাকে তাগাদা না দিলেও চলত। কথাটা বলে টার্টলেটের খোঁজে এদিক ওদিক তাকালো গডফ্রে, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। কারিফিনুতু ইঙ্গিত করায় ছাদের দিকে তাকালো সে। প্রফেসর টার্টলেট ঠকঠক করে কাঁপছেন ঠিকই, কিন্তু এর মধ্যেই সিঁড়ি বেয়ে একেবারে মগডালে পৌঁছে গেছেন। কারিফিনুতুকে নিয়ে ৩০ ফুটও ওঠেনি গডফ্রে। উইলট্রির দরজা ভেঙে গেল। কোটরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল বুনো জন্তুগুলো। ভেতরে ওদেরকে না পেয়ে আক্রোশে গজরাচ্ছে তারা। ওরা উঠছে। মগডাল থেকে আর্তনাদ ছাড়লেন প্রফেসর। গডফ্রে আর কারিফিনুতুকে বাঘ মনে করছেন তিনি। চোখ বুজে চিৎকার করছেন, ফলে ভুলটা তার ভাঙছেও না। এক হাতে একটা ডাল ধরে ঝুলে আছেন, যে কোনো মুহূর্তে নিচে খসে পড়বেন। তাড়াতাড়ি পাশে এসে তাকে ধরে ফেলল কারিফিনুতু। বাঘ ওঠেনি বুঝতে পেরে চওড়া একটা ডালে বসে নিজেকে সেই ডালের সঙ্গে রশি দিয়ে বাঁধলেন টার্টলেট। গডফ্রে আর কারিফিনুতু বেশি ওপরে উঠল না, ফোকরটার মুখে বসার ব্যবস্থা করল। জন্তুগুলো উপরে উঠছে দেখলে সঙ্গে সঙ্গে গুলি করবে। নিচে থেকে তর্জন গর্জন ভেসে আসছে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এভাবেই সময়টা কাটতে লাগলো ওদের। হঠাৎ ভোর ৪টের দিকে নতুন আরেকটা বিপদ দেখে আঁতকে উঠল গডফ্রে। গাছে আগুন লেগে গেছে। সে কি জাতা আগুন, একেবারে দাউ দাউ করে জ্বলছে। ছাদের ফোকর দিয়ে ধোঁয়া আসতে শুরু করল। গডফ্রের মাথায় ব্যাপারটা ঢুকছে না। এ আবার কি রহস্য? রহস্য কিছুই নয়। জন্তুগুলো লাফালাফি করার সময় ফায়ারপ্লেসের আগুন চারদিকে ছড়িয়েছে, আর তাতেই প্রকাণ্ড এক দেবদারু গাছে আগুন ধরে গেছে। পাথরের ওপর পাথর বসিয়ে ফায়ারপ্লেসটা তৈরি করেছিল গডফ্রে। এতদিন কোনো অগ্নিকাণ্ড না ঘটা সেটাই কারণ। বুনো জন্তুগুলো ওদেরকে না পেয়ে ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করেছে, ফলে শুকনো গাছের গায়ে আগুন লাগতে সময় লাগেনি। হঠাৎ চারদিকের মাটি ও আকাশ কাঁপিয়ে প্রচণ্ড একটা বিস্ফোরণ ঘটল। সেই বিস্ফোরণের ধাক্কায় গাছ থেকে ছিটকে একটু হলে পড়ে যাচ্ছিল ওরা। কি ব্যাপার, কি ঘটল? উইলট্রির ভেতর বাক্স ভর্তি গোলা বারুদ ছিল, সেটাই বিস্ফোরিত হয়েছে। বাক্সটা থেকে কামানের গোলার মতো বেরিয়ে আসছে গোলা বারুদ। কিছু জন্তু আহত হল, কিছু ভয়ে পালিয়ে গেল, কিন্তু আগুনটা ক্রমশ বাড়ছে। গোটা দেবদারু গাছটাই বোধহয় পুড়ে যাবে। বেশ দ্রুতই ওপরে, অর্থাৎ ছাদের ফোকরের দিকে উঠে আসছে শিখাগুলো। ধোঁয়ায় দম বন্ধ হয়ে এলো ওদের। এই গাছে থাকলে ওদেরকে পুড়ে মরতে হবে। এত উঁচু গাছ থেকে নিচে লাফিয়ে পড়াও সম্ভব নয়। এই সময় মরমর করে একটা আওয়াজ শোনা গেল। উইলট্রির শেকড় পুড়ে গেছে, গোটা গাছটাই পড়ে যাচ্ছে কাত হয়ে। কিন্তু উইলট্রি মাটিতে পড়ল না। আশপাশে আরও কয়েকটা প্রকাণ্ড গাছ রয়েছে, কাত হয়ে সেটার গায়ে হেলান দিল উইলট্রি। মাটি থেকে অনেক উপরে ৪৫ ডিগ্রি বাঁকানো একটা দোলনার মতো গাছটার মগডাল শূন্যে ঝুলে রয়েছে। গাছটা মাটিতে পড়বে না বুঝতে পেরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল গডফ্রে। আর ঠিক তখনই
কে যেন তার কানের কাছে বিড়বিড় করে বলল, 19শে জানুয়ারি। চমকে উঠল গডফ্রে। কথাটা কে বলল? বলল কারিফিনুতু। কিন্তু তা কিভাবে সম্ভব? সে তো ইংরেজি জানে না। ইংরেজি ভাষার একটা শব্দ তাকে দিয়ে উচ্চারণ করানো যায়নি। তাহলে কি বললে তুমি? গডফ্রে হতভম্ব। আবার বলো তো। বলছিলাম যে আজই এখানে আপনার মামা মিস্টার কল্ডেরোপের পৌঁছানোর কথা, মিস্টার গডফ্রে। তা যদি না পৌঁছান তাহলে আর সর্বনাশের কিছু বাকি থাকবে না। আমাদের সব কটাকে মরতে হবে। কারিফিনুতু থামতেই উইলট্রির আশপাশ কোথাও থেকে কয়েকটা বন্দুক গর্জে উঠল। পর মুহূর্তে শুরু হয়ে গেল অঝোর ধারায় তুমুল বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ায় খুশি হল গডফ্রে। উইলট্রির আগুনটা দেখতে দেখতে নিভে গেল। কিন্তু নতুন যে ধাঁধাটা শুরু হয়েছে তার কি ব্যাখ্যা দেবে গডফ্রে? কারিফিনুতু, যে কিনা এক বর্ণ ইংরেজি জানে না, সেই কিনা চোস মার্কিন উচ্চারণে কথা বলল। শুধু কি তাই, তাকে মিস্টার গডফ্রে বলে সম্বোধনও করল। সেই সঙ্গে জানালো উইল মামা নাকি ফিনা আইল্যান্ডে আজ আসবেন। সে থামল। অমনি কাছাকাছি কোথাও থেকে গর্জে উঠল কয়েকটা বন্দুক, যেন তার কথায় সায় দিয়েই। এসবের ব্যাখ্যা কি? গাছপালার ফাঁক দিয়ে নিচে দেখা গেল কয়েকজন নাবিককে। ছুটে উইল্টের দিকেই আসছে তারা। গডফ্রে আর দেরি করল না। সিঁড়ি বেয়ে তরতর করে নেমে এলো। কারিফিনুতু তার পিছু নিল। নিচে নামতেই দুজন মানুষের গলা ঢুকল গডফ্রের কানে। এমন কণ্ঠস্বর 1000 বছর পর শুনলেও চিনতে পারবে গডফ্রে। কি হে ভাগ্নে, আছো কেমন? সহাস্যে জানতে চাইলেন কল্ডেরোপ। গডফ্রে! ফিনার গলায় আনন্দ ও উল্লাস। উইল মামা, তুমি? ফিনা, তুমি? গডফ্রে স্তম্ভিত। ইতিমধ্যে ক্যাপ্টেন টারকোটের নির্দেশ পেয়ে দুজন নাবিক উইলট্রির মগডালে উঠে পড়েছে। প্রফেসর টার্টলেটকে তারা যথাযোগ্য সম্মানের সঙ্গে তবে আধ কাঁচা ফলের মতো পেরে আনল। গডফ্রে আবার বিড়বিড় করল, মামা, তুমি? হ্যাঁ, দৃষ্টিভ্রম নয়, ঠিকই দেখতে পাচ্ছিস, আমি। কিন্তু তুমি ফিনা আইল্যান্ডের হদিশ পেলে কিভাবে? ফিনা আইল্যান্ড? প্রবল বেগে মাথা নাড়লেন উইলিয়াম ডাব্লিউ কল্ডেরোপ। কিসের ফিনা আইল্যান্ড? এ দ্বীপের নাম স্পেন্সার আইল্যান্ড। হদিশ পেলাম কিভাবে? এটা কোনো কঠিন প্রশ্ন হল? আমার দ্বীপ আমি খুঁজে পাব না তো কে খুঁজে পাবে? এই দ্বীপ আমি 6 মাস আগে নিলামে কিনেছি। স্পেন্সার আইল্যান্ড মানে? গডফ্রে, তুমি কি এই দ্বীপের নাম দিয়েছ ফিনা আইল্যান্ড? মিষ্টি সুরে প্রশ্ন করল ফিনা হলানি। আমার মেয়ের নামে যখন নামকরণ হয়েছে, এই নামটাই বহাল রাখতে হবে, কল্ডেরোপ বললেন। তবে দ্বীপটার ভৌগোলিক নাম স্পেন্সার আইল্যান্ড। খুব দূরে নয়, সান ফ্রান্সিসকো থেকে মাত্র 3 দিনের পথ। একটু কৌশলে আমিই তোমাকে এখানে পাঠিয়েছি। ভেবেছিলাম রবিনসন ক্রুসোকে অনুকরণ করার জন্যে এই দ্বীপটাই তোমার জন্য আদর্শ হবে। কি বললে মামা, কি বললে? রবিনসন ক্রুসোকে অনুসরণ? তিক্ত হাসি ফুটল গডফ্রের ঠোঁটে। সত্যি কথা বলতে কি, কাজটা তুমি ঠিকই করেছ, কোনো সন্দেহ নেই, আমার শিক্ষা হয়ে গেছে। কিন্তু মামা, জাহাজ ডুবির ঘটনাটা? সাজানো নাটক, স্রেফ সাজানো নাটক, হেসে উঠে বললেন গডফ্রে। তার এমন হাসি খুশির চেহারা আগে কখনো দেখা যায়নি। ক্যাপ্টেন টারকোটের ওপর আমার নির্দেশ ছিল স্বপ্নকে অর্ধেকটার মতো ডুবানোর ভান করতে হবে। তোমরা ভাববে জাহাজটা পুরোপুরি ডুবে গেছে। তোমরা নিরাপদে দ্বীপে উঠেছ এটা দেখেই টারকোট জাহাজের পানি ছেঁচে ফেলে দেয়। তারপর ফুল স্পিডে চালিয়ে সোজা ফিরে যায় সান ফ্রান্সিসকোয় 3 দিনের মধ্যে। এখন আবার উনিই আমাদেরকে স্পেন্সার আইল্যান্ডে নিয়ে এলেন। তাহলে নাবিক বা মাল্লারা কেউ মারা যায়নি? না, কেন মরবে? তবে সেই চীনার লোকটার ভাগ্যে কি ঘটেছে তা বলতে পারি না। ওই যে জাহাজের খোলে যে লোকটা লুকিয়েছিল, পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মামা, ক্যানুটা, জঙ্গলিদের ক্যানুটা? তাও সাজানো নাটক। ওই ক্যানুও আমার বানানো। ভাগ্নে, গোটা ব্যাপারটাই আসলে অভিনয়। জঙ্গলিরা? ওরা আসলে জঙ্গলিই নয়, ওদেরকে আমি জঙ্গলি সাজাই। ভাগ্যকে ধন্যবাদ, তোমাদের গুলিয়ে ওদেরকে লাগেনি। আর কারিফিনুতু? নাটকের একটা চরিত্র। ওর নাম কারিফিনুতু নয়, জাসব্রাস। সে আমার অতি বিশ্বস্ত কর্মচারী। এখানে এসে দেখতে পাচ্ছি ক্রুশোর ফ্রাইডের ভূমিকায় বেড়ে অভিনয় করেছে সে। তা ঠিক। মামাকে সমর্থন করল গডফ্রে। ভদ্রলোক দুবার আমার প্রাণ বাঁচিয়েছেন, একবার ভালুকের কবল থেকে, আরেকবার বাঘের কবল থেকে। নকল নকল, দুটোই নকল, একটাও জ্যান্ত ছিল না। গলা ছেড়ে হেসে উঠলেন কল্ডেরোপ।
দুটোর ভেতরে গাদা গাদা খড় ছিল। জাসব্রাস আর তার সঙ্গীরা ও দুটো নিয়েই দ্বীপে ওঠে। কিন্তু নকল হলে থাবা নাড়ছিল কিভাবে? স্প্রিং বসানো খেলনা যে। দুবারই তোমাকে ফাঁকি দিয়ে রাস্তায় ওগুলোকে রেখে আসে জাসব্রাস। হে 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 হে, সবই অভিনয়, বুঝলে? কিন্তু কেন? বাহ, দিব্যি নিশ্চিন্তে দিন কাটাচ্ছিলে দ্বীপে। উত্তেজনাকর কিছু একটা না ঘটলে ক্রুসোদের মানাবে কেন? এবার মামার সঙ্গে ভাগ্নে হেসে উঠল। কিন্তু একটা প্রশ্ন মামা, এখানে আমাদের জীবনযাপন তুমি যদি সহজ করতে নাই চেয়ে থাকো, তাহলে প্রয়োজনীয় জিনিস ভর্তি সিন্দুকটা পাঠালে কেন? প্রয়োজনীয় জিনিস ভর্তি সিন্দুক? কল্ডেরূপ আকাশ থেকে পড়লেন। আমি তো কোনো সিন্দুক পাঠাইনি। তবে কি? কথা শেষ না করে ফিনার দিকে তাকালেন তিনি। মাথা নিচু করে মাটির দিকে তাকালো ফিনা। আচ্ছা, বুঝেছি, তাহলে এই ব্যাপার। ফিনায় কোনো লোককে দিয়ে। কল্ডেরূপ ক্যাপ্টেন টারকটের দিকে তাকালেন। টারকট হেসে বললেন, মিস ফিনার কথা কি আমি ফেলতে পারি? আপনি বলুন মিস্টার কল্ডেরূপ। 4 মাস আগে আপনি যখন দ্বীপে এরা কি করছে জানার জন্য আমাকে পাঠালেন, তখন ওই সিন্দুকটা। ফিনা, তুমি তাহলে সিন্দুকটা? গডফ্রে হাসছে। লজ্জায় লাল হয়ে উঠেছে ফিনা। ক্যাপ্টেন টারকট, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে ব্যাপারটা গোপন রাখবেন। তার কথা শুনে সবাই একযোগে হেসে উঠল। কিন্তু কুমিরটা? আপনি কি বলতে চান মিস্টার কল্ডেরূপ, আমাকে যে কুমিরটা ধাওয়া করেছিল সেটাও ছিল আপনার পাঠানো নকল কুমির, স্প্রিং লাগানো? এই প্রথম মুখ খুললেন প্রফেসর টার্টলে। কুমির? হ্যাঁ মিস্টার কল্ডেরূপ, বলল জাসব্রাস ওরফে কারিফিনতু। আস্ত জ্যান্ত একটা কুমির সত্যি সত্যি মিস্টার টার্টলেটকে ধাওয়া করেছিল। ওটাকে কিন্তু আমি সঙ্গে করে আনিনি। সে থামতেই মামাকে হিংস্র জন্তুদের কথা খুলে বলল গডফ্রে। শুনে কল্ডেরূপ চিন্তিত হয়ে পড়লেন। সবাই জানে স্পেন্সার আইল্যান্ডে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই। দলিলেও কথা লেখা আছে, আমিষখোর কোনো প্রাণী কখনোই দেখা যায়নি দ্বীপে। কল্ডেরূপ নিজে ওই দলিল খুঁটিয়ে পড়েছেন। গডফ্রে এরপর রহস্যময় ধোঁয়ার কথাটাও তুলল। এটারও কোনো সমাধান পাওয়া গেল না। কল্ডেরূপ স্বীকার করলেন, নাটকের প্রযোজক হিসেবে সবকিছু সুষ্ঠুভাবে সারতে পারেননি তিনি। তিনি নিজে যেখানে সব দেখে রায় দিয়েছিলেন যে দ্বীপে কোনো হিংস্র প্রাণী বা ব্যাখ্যার অতীত কোনো রহস্য নেই, সেখানে সাপ, সিংহ, হায়না, চিতা বা ধোঁয়া আসে কোত্থেকে? এ তার এক ধরনের ব্যর্থতা তো বটেই। প্রসঙ্গটা আপাতত ভুলে থাকলেন তিনি। গডফ্রেকে বললেন, দ্বীপ তোমাকে চিরকাল আকর্ষণ করে, তাই না? সে কথা ভেবে এই দ্বীপটা তোমাকে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে নিয়ে যা খুশি করতে পারো তুমি। যদি চাও রবিনসন ক্রুশো হয়ে সারাটা জীবন এখানেই কাটিয়ে দিতে পারো, কেউ আপত্তি করবে না। রবিনসন ক্রুশো হব? এই আমি? মামা, মাপ চাই। তাহলে চলো ফিরে যাই সান ফ্রান্সিসকোয়। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়ে দিতে চাই। কালই আমরা রওনা হয়ে যেতে পারি, কি বলো? ঘাড়কাত করে তখনই রাজি হয়ে গেল গডফ্রে। তারপর সবাইকে নিয়ে বেরুল সে। দ্বীপটা ঘুরিয়ে দেখাবে। উইল্ট্রির আশপাশে বুনো জন্তুরা কিছুই আস্ত রাখেনি, ভেঙে সব গুড়িয়ে দিয়েছে। ওদের পোষা প্রাণী একটাও বেঁচে নেই। চারদিকে ছড়িয়ে রয়েছে তাদের ছিন্ন ভিন্ন মৃতদেহ। দলবল নিয়ে কল্ডেরূপ সময় মতো না পৌঁছালে এই ক্রুশোদের কপালে আরও অনেকখানি খারাপই ছিল। উইলমামা, হঠাৎ মনে পড়ে যাওয়ায় বলল সে, দ্বীপের নাম তো ফিনা আইল্যান্ড, কিন্তু আমাদের এই আস্তানার নাম কি রেখেছি জানো? উইল্ট্রি। বেশ বেশ, খুশি হলাম। উইল্ট্রির বীজ সান ফ্রান্সিসকোয় নিয়ে যাব, পুঁতে দেব আমার বাগানে। রাস্তা ধরে হাঁটছে ওরা। বুনো জন্তুদের অস্তিত্ব টের পাওয়া গেল। অনেক লোকজন দেখে ভয় তারা কাছে এলো না, ঝোপের ভেতর লুকিয়ে পড়ল। প্রসঙ্গটা আবার তুললেন কল্ডেরূপ। এতগুলো হিংস্র জানোয়ার এই দ্বীপে কোত্থেকে এলো? অনেক মাথা খাটিয়েও রহস্যটার কোনো মীমাংসা পাওয়া গেল না। রাতটা ওরা সবাই স্বপ্নে কাটালো। স্বপ্ন রওনা হলো পরদিন জানুয়ারি মাসের 20 তারিখে বেলা 8টার দিকে ডেক থেকে গডফ্রে দেখল দিগন্তে মিলিয়ে যাচ্ছে স্পেন্সার ওরফে ফিনা আইল্যান্ড। বুকটা কি এক মায়ায় টনটন করে উঠল তার। দ্বীপটাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। এই ফিনা আইল্যান্ড 6 মাসে অনেক কিছু শিখিয়েছে তাকে। সে শিক্ষা অমূল্য। জীবনটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলতে তাকে সব সময় সাহায্য করবে। স্বপ্ন এবার সোজা পথ ধরে ফিরছে, দিনে একদিকে রাতে আরেক দিকে নয়। কাজেই সান ফ্রান্সিসকোয় খুব তাড়াতাড়ি পৌঁছে গেল ওরা।
জাহাজ জেটিতে ভিড়তেই অদ্ভুত ও অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। এবার নিয়ে দ্বিতীয়বার জাহাজের খোল থেকে বেরিয়ে এলো সেই চীনাম্যান সেংভু। কোল্ডেরূপের সামনে এসে সেংভু বলল, মিস্টার কোল্ডেরূপ, আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। প্রথমবার আপনার জাহাজের খোলে লুকাবার কারণ ছিল আমি ভেবেছিলাম স্বপ্ন সাংহাই যাবে, আর এবার স্বপ্ন থেকে নামছি সান ফ্রান্সিসকোয় ফিরে আসতে পারায়। তার আকস্মিক আবির্ভাবে সবাই বিমূঢ়, কারো মুখে কথা ফুটছে না। নিস্তব্ধতা ভাঙলেন কোল্ডেরূপ। গত 6 মাস নিশ্চয়ই তুমি আমার জাহাজের খোলে লুকিয়েছিলে না? জি না, তা ছিলাম না। তাহলে কোথায় ছিলে? দ্বীপে ছিলাম স্যার, ফিন আইল্যান্ডে। কি বললে? গডফ্রে হা হয়ে গেল। তুমি দ্বীপে ছিলে? হ্যাঁ। তাহলে তুমি আগুন জ্বালাতে? হ্যাঁ, আমি। বেঁচে থাকতে হলে আগুন তো জ্বালাতেই হবে। তুমি আমাদেরকে দেখা দাওনি কেন? আমরা তো একসঙ্গেই থাকতে পারতাম। সেংভু শান্ত গাম্ভীর্যের সঙ্গে জবাব দিল, চীনারা আসলে একা থাকতে ভালোবাসে। সব চীনাই নিজেকে রক্ষা করতে জানে। অস্তিত্ব রক্ষার জন্যে আর কারো সাহায্য আমাদের দরকার হয় না। দ্বিতীয়বার তুমি জাহাজে উঠলে কিভাবে? সাঁতরে উঠি জানুয়ারি মাসের 19 তারিখে। নুয়ে পড়ল সেংভু। সবিনয় সবাইকে অভিবাদন জানিয়ে সিঁড়ি বেয়ে জেটিতে নামল। তারপর মিশে গেল লোকজনের ভিড়ে। রবিনসন ক্রুশো হবার সব রকম যোগ্যতা একমাত্র ওরই আছে, কোল্ডেরূপ বললেন। ওর মতো একা একটা দ্বীপে থাকতে পারবে তোমরা কেউ? কঠিন একটা প্রশ্ন, সন্দেহ নেই, বলল গডফ্রে। যাক, অন্তত একটা রহস্যের সমাধান পাওয়া গেল। ধোঁয়াটা এখন আর কোনো ধাঁধা নয়। বোঝা গেল সেংভুই আগুন জ্বালত। কিন্তু বুনো জন্তুগুলো ফিন আইল্যান্ডে ওগুলো কিভাবে এলো তা বোধহয় কোনোদিনই জানা যাবে না। আর আমার প্রতিদ্বন্দ্বী কুমিরটা? জানতে চাইলেন প্রফেসর টার্টলেট। মরা কুমিরটাকে ফিনা আইল্যান্ডে রেখে আসেননি, জাহাজে তুলে নিয়েছেন। ওটারই বা কি রহস্য? উইল বাবা একটু বিব্রতই হলেন। কিন্তু কুমির রহস্য ভেদ করা এমনকি তার পক্ষেও সম্ভব নয়। দিন কয়েক পরই খুব ধুমধামের সঙ্গে গডফ্রে আর ফিনার বিয়ে হল। তারপর একদিন ছাত্রছাত্রী আর মিস্টার কোল্ডেরূপকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন প্রফেসর টার্টলেট। প্রফেসরের বৈঠকখানায় ঢোকার পর চমকে উঠল সবাই। দূর থেকে দেখে একেবারে জ্যান্ত লাগছে স্টাফ করা কুমিরটাকে। কড়িকাঠ থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ওটাকে, মুখ খোলা, থাবা উদ্যত। গর্ব করে টার্টলেট বললেন, এই কুমির আমার ওই বৈঠকখানার অলংকার। সবাই তার রুচি ও বুদ্ধির প্রশংসা করতে লাগল। টার্টলেট সবাইকে থামিয়ে দিয়ে বললেন, মিস্টার কোল্ডেরূপ, বলতে পারবেন কুমিরটা দ্বীপে কিভাবে এসেছিল? না। কেন, খেয়াল করেননি? কুমিরটার গলায় একটা লেবেল সাঁটা ছিল। লেবেল সাঁটা ছিল? কি বলছেন? ঠিকই বলছি, এই দেখুন সেই লেবেল। বলে কোল্ডেরূপের দিকে এক টুকরো চামড়া বাড়িয়ে ধরলেন টার্টলেট। সবাই হুমড়ি খেয়ে পড়ল চামড়া দেখার জন্যে। তাতে লেখা রয়েছে, হামবুর্গ থেকে হাগনবেক কোম্পানি কর্তৃক প্রেরিত, জনাব জে.আর. টাস্কিনার বরাবর ইস্যু, স্টকনট, আমেরিকা। পড়া শেষ হতেই গলা ছেড়ে হেসে উঠলেন কোল্ডেরূপ। এতদিনের সব তিনি বুঝতে পারছেন। আচ্ছা, এ তাহলে তার চিরশত্রু টাস্কিনারের কীর্তি। নিলামে হেরে যাবার পর প্রতিশোধ নেয়ার জন্য অস্থির হয়ে ওঠেন তিনি। বিভিন্ন দেশের চিড়িয়াখানা থেকে হিংস্র জন্তু জানোয়ার নিয়েছেন। তারপর সেগুলোকে জাহাজে তুলে ছেড়ে দিয়ে এসেছেন ফিনা আইল্যান্ডে। ভেবেছেন এবার তার শত্রু ঠেলা সামলাক। প্রতিদ্বন্দ্বীকে শায়েস্তা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন তিনি। সত্যি, লোকটার প্রশংসা করতে হয়। আবার হেসে উঠে বললেন কোল্ডেরূপ, হার মানতে জানেন না। আমার মাথায় কিন্তু এই বুদ্ধি কখনোই আসত না। ফিনা উদ্বেগ প্রকাশ করে বলল, কিন্তু ওই দ্বীপে আর তো যাওয়াই যাবে না। হিংস্র প্রাণীদের আমি সাংঘাতিক ভয় পাই। আমরা অপেক্ষা করব, বললেন উইল মামা। শেষ সিংহটা শেষ বাক্যে খেয়ে ফেল, তারপর যাব। ফিনাকে তো ওই দ্বীপে একবার আমি নিয়ে যাবই, বলল গডফ্রে। কি ফিনা যাবে তো, নাকি ভয় পাবে? তুমি সঙ্গে থাকলে ভয় পাবো কেন? মিষ্টি গলায় বলল ফিনা। যাব বই কি, অবশ্যই যাব। শুনছিলেন জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস দ্য স্কুল ফর রবিনসন্স। পড়ছিলাম এর পঞ্চম ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।